কমলা এবং মদনের দুই মেয়ে ছিল, রূপা এবং শিল্পা। তাদের পরিবারের কোনো ছেলে না থাকায় মদনবাবু সবসময় দুঃখী থাকত। বড় মেয়ে রূপা 21 বছরের এবং ছোট মেয়ে শিল্পা 18 বছরের হয়ে গেছে। একদিন দুই মেয়ে যখন তাদের মায়ের সঙ্গে হলরুমে বসেছিল, এমন সময় রূপা বলে, মা, আমি কিছু সময়ের জন্য বাইরে যাব। আমি আমার বান্ধবী জুলিদের বাড়িতে যাব। তুই সব সময় জুলিদের বাড়িতে কেন যাস? মা, তুমি তো ভালো করেই জানো আমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য পড়াশোনা করতে হবে। জুলির কাছে সমস্ত রকমের বই আছে, তাই আমি সেখানে গিয়েই পড়াশোনা করি। আমার কথা ভালো করে শোন রূপা, কারোর বাড়িতে গিয়ে তাদের বই নিয়ে পড়াশোনা করা ভালো অভ্যাস নয়। তারা মনে করবে আমরা তোকে পড়াশোনা করার জন্য বই পর্যন্ত কিনে দিই না। তারা তো ঠিকটাই মনে করবে মা। তুমি আমাদের পড়াশোনার পেছনে একদমই টাকা খরচ করো না। কয়েকদিন আগেই আমার সমস্ত বন্ধুরা প্রজেক্টের জন্য কলেজ থেকে ঘুরতে গেছে, কিন্তু তুমি খরচের ভয়ে আমাকে যেতে দাওনি। আমার বন্ধুরাও জানতে পেরে গেছে যে আমার বাবা মা পড়াশোনাতে আমাদের দুই বোনের সাপোর্ট করে না। এসব তুই কি বলছিস শিল্পা? মুখ সামলে কথা বল। আমাকে ভয় দেখালে সত্যি কথা বদলে যাবে না মা। আমাকে দিদির মতো মনে করবে না যে চুপচাপ তোমার আর বাবার সমস্ত কথা মেনে নেব। শিল্পা যখন তার মাকে এসব কথা বলছিল, এমন সময় তার বাবা সেখানে চলে আসে। নিজের মায়ের মুখে মুখে তর্ক করছিস কেন? তাছাড়া আমাদের কথা না শুনলে কার কথা শুনবি? না বাবা, আসলে আমি বলতে চাইছিলাম, তোদেরকে পড়াশোনা করতে দিচ্ছি, এটাই তোদের জন্য যথেষ্ট। তোদের পড়াশোনার জন্য আলাদা করে খরচ করতে পারবো না। তোদের বাবা একদম ঠিকই বলছে। আচ্ছা রূপা, তুই চাকরি করতে চাইছিস কেন? তোর কি এমন প্রয়োজন পড়ে গেল যার জন্য তোকে চাকরি করতে হবে? এবার থেকে তোকে চাকরির জন্য পড়াশোনা আর করতে হবে না। আমরা তোর বিয়ের জন্য সম্পর্ক দেখা শুরু করে দিয়েছি। আমরা তোদের বিয়ের জন্য টাকা রেখেছি, সেই টাকা পড়াশোনার পেছনে খরচ করতে পারবো না। মা, আমি স্কুল টিচার হতে চাই। এটা তো অনেক ভালো চাকরি। তুমি আমাকে টিচার হওয়ার জন্য বারণ করছো কেন? তুই যদি টিচারের চাকরি পেয়ে যাস আর তারপর যদি তোর শ্বশুর বাড়ির লোকেরা বারণ করে দেয়, তাহলে কি করে চাকরি করবি? তাই চাকরি করার ইচ্ছে ছেড়ে দিয়ে বিয়ের জন্য তৈরি হয়ে যা। পরে তোর শ্বশুর বাড়িতে যদি তোকে চাকরি করতে বলে তাহলে করতে পারিস। আরে মা, তুমি আমাদের মা হয়ে যখন দিদিকে চাকরি করার জন্য বারণ করছো, তাহলে তার শাশুড়ি মা কিভাবে অনুমতি দেবে? শিল্পা, আজকাল তুই অনেক কথা বলতে শিখেছিস। এরপর তোর মুখে কোনো কথা শুনতে পেলে তাহলে তোর পড়াশোনা বন্ধ করে বাড়িতে বসিয়ে দেব। এরপর মদন বাবু এবং কমলা সেখান থেকে চলে যায়। অপরদিকে রূপা এবং শিল্পা নিজেদের রুমে যায়। রূপা বড় মেয়ে হওয়ার কারণে খুব শান্ত স্বভাবের ছিল। অপরদিকে ছোট মেয়ে শিল্পা কোনো রকম অন্যায় সহ্য করত না এবং তাকে কিছু বলার সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করত। শিল্পা সব সময় তার বাবা মায়ের সঙ্গে তর্ক করত। আরে দিদি, তুমি এত দুঃখী হয়ে বসে আছো কেন? কোন একটা উপায় নিশ্চয় বেরিয়ে আসবে। তুমি বেশি চিন্তা করো না। শিল্পা, আমি ভালো করেই জানি বাবা মা প্রথম থেকে একটা পুত্র সন্তানের কামনা করত। আমরা দুজন মেয়ে হওয়ায় বাবা মা আমাদের পড়াশোনার পেছনে খরচ করতে চায় না। তারা একটা কথা বুঝতে পারছে না কেন যে আমরা যদি চাকরি করি তাহলে পরে তাদেরই সাহায্য করতে পারবো। তাদের বয়স হয়ে গেলে তারা কিভাবে সবকিছু ম্যানেজ করবে? আমি জানি দিদি, তুমি এসব কথাই চিন্তা করো। আমি কিন্তু একটা কথা ভেবেই নিয়েছি। আমার পড়াশোনা শেষ হয়ে গেলে আমি লুকিয়ে লুকিয়ে চাকরি খুঁজতে শুরু করে দেব, আর চাকরি পাওয়ার পর বাবা মাকে সে ব্যাপারে জানাবো। ভুল করেও এরকম করিস না শিল্পা। তুই এরকম করলে বাবা মা অনেক রেগে যাবে। এটা ছাড়া আমার কাছে অন্য কোনো উপায় নেই দিদি। আমি তোমার মতো বাড়িতে বসে কান্নাকাটি করতে পারবো না। বাবা মা বেশি বকাবকি করলে বাড়ি ছেড়ে চলে যাব। একটা কথা ভালো করে মনে রাখো দিদি, এখনকার সময় ভালো নেই। আমি এটাই বলবো, তুমিও বাবা মায়ের কথা না শুনে চাকরি করতে শুরু করে দাও, কারণ পরে সমস্যা হলে কেউ তোমাকে সাহায্য করার জন্য আসবে না। তোমাকে নিজেই নিজের সাহায্য করতে হবে। তুই যা বলছিস সব ঠিক আছে, কিন্তু আমি বাবা মাকে কষ্ট দিতে চাই না। এরই সঙ্গে আমি টিচারের চাকরিও করতে চাই। বুঝতে পারছি না একসঙ্গে সবকিছু কিভাবে ম্যানেজ করব। রূপার বাবা মা তাকে বারণ করার পরেও সে মাঝে মাঝে তার বান্ধবী জুলিদের বাড়িতে গিয়ে পড়াশোনা করত। একদিন রূপা যখন জুলির সঙ্গে পড়াশোনা করছিল, এমন সময় রূপা বলে, জুলি,
আমি মাঝে মাঝে তোদের বাড়িতে এসে পড়াশোনা করি। এই ব্যাপারে মা জানতে পারলে অনেক বড় বিপদ হয়ে যাবে। তুই আন্টিকে ভালোভাবে বুঝিয়ে বলে দিস, সে যেন মাকে এই ব্যাপারে কিছু না বলে দেয়। আমার মা তোর বাড়ির ব্যাপারে সবকিছু খুব ভালো করেই জানে রূপা। মা কোনোদিনও তোর মাকে এই ব্যাপারে কিচ্ছু বলবে না, এটা নিয়ে তুই চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রূপা, তুই বলছিলিস তোর বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছে, সেটার কি হলো? হ্যাঁ, একটা ছেলে দেখা হয়েছে। পরের সপ্তাহে পাত্রপক্ষ আমাদের বাড়িতে আসবে। রূপা এবং জুলি নিজেদের মধ্যে কথা বলছিল, এমন সময় এক ছেলে তাদের কাছে আসে। কাকে দেখার জন্য পাত্রপক্ষ আসছে? আরে বিক্রম দা, তুমি? রূপা, এ হলো আমার পিসির ছেলে বিক্রম, জিসিটি কলেজ থেকে এমবিএ করেছে। হ্যালো। হাই রূপা। আচ্ছা জুলি, তোর পড়াশোনার মাঝে কার বিয়ে নিয়ে আলোচনা করছিস? আর কার বিয়ের কথা হবে? রূপার বিয়ের ব্যাপারে কথা হচ্ছিল। আমি তো চাকরি পাওয়া পর্যন্ত বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনাও করব না। এটাই উচিত। আচ্ছা রূপা, তুমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছো কেন? আচ্ছা জুলি, এবার আমি যাই, না হলে মা চিন্তা করবে। বাকি পড়াশোনা কাল করব। রূপা এই বলে সেখান থেকে চলে যায়। রূপার এরকম ব্যবহার দেখে বিক্রম অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। মেয়েটা তো ভারী আজব, আমার কথার উত্তর না দিয়েই চলে গেল। ওর অবস্থাটাই এরকম যে কিছু বলতে পারবে না। আচ্ছা দাদা, ওর কথা ছাড়ো, এবার বলো তুমি হঠাৎ করে এখানে কেন? আমার জন্য কিছু গিফট নিয়ে এসেছো তো? তুই সত্যি সত্যি জানিস না আমি এখানে কেন এসেছি? আমি এখানকার একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গেছি। ভেবেছিলাম একটা ফ্ল্যাটে থাকবো, কিন্তু মামা মামি পরিষ্কার বলে দিয়েছে এখানেই থাকতে হবে, তাই এখন থেকে আমি এখানেই থাকবো। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। আমি তাহলে প্রত্যেক দিন তোমার সঙ্গে বাইরে ঘুরে বেড়াবো। তুই যদি প্রতিদিন আমার সঙ্গে ঘুরে বেড়াস তাহলে আমি অফিস কখন যাব? দাদা, তুমি সেটা ম্যানেজ করে নিও। জুলি তার দাদার সঙ্গে কথা বলতে থাকে। অপরদিকে রূপা বাড়ি ফিরলে তার মা তাকে বলে, রূপা, তুই প্রত্যেকদিন এত সময় পর্যন্ত কোথায় থাকিস? মা, আসলে আমি মন্দিরে গিয়েছিলাম। মন্দিরে? মন্দিরে কেন গিয়েছিলিস? আমি তোমার আর বাবার জন্য মানত করতে গিয়েছিলাম। আমি এটা প্রার্থনা করলাম যে তুমি আর বাবা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকো, আর আমি যেন তোমাদের সাপোর্ট করতে পারি। আচ্ছা ঠিক আছে, বস, তোর সঙ্গে একটা কথা আছে। এরপর রূপা তার মায়ের কাছে বসে পড়ে। রূপা বসলে তার মা তাকে বলে, রূপা, তোর জন্য যে পাত্রটা দেখা হচ্ছিল সেটা ফাইনাল হয়ে গেছে। ছেলেটা ব্যাঙ্গালোরে চাকরি করে। কিন্তু মা, সে তো আমাকে দেখতে এলো না, তাহলে বিয়ে ঠিক হয়ে গেল কিভাবে? তার বাবা মা এসেছিল, মনে নেই? তারা তোকে দেখে পছন্দ করে নিয়েছে। কিন্তু মা, ছেলেটা তো এলো না। ছেলেকে দেখার জন্য অনেক ব্যস্ত হয়ে যাচ্ছিস দেখছি। বিয়ের পর ভালো করে ছেলেকে দেখে নিস। ছেলেটা তোর ছবি দেখার সঙ্গে সঙ্গে বিয়ের জন্য রাজি হয়ে গেছে। কিন্তু মা। আর কোনো কিন্তু নয়। তুই যদি ছেলেটাকে দেখতে চাস তাহলে সামনের রবিবারে তোদের এঙ্গেজমেন্ট আছে, সেদিনই ভালো করে দেখে নিস। মায়ের কথা শুনে রূপা দুঃখী হয়ে সেখানে বসে থাকে। এরপর কমলা তার ছোট মেয়ে শিল্পাকে ডাক দেয়। আরে শিল্পা, তোর আসতে এত দেরি হলো কেন? আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। এই তো মা, আমি রেডি হয়ে গেছি, চলো। আচ্ছা ঠিক আছে, চল। তোর দিদির জন্য ভালো লেহেঙ্গা নিয়ে আসবো। আরে দিদি, তুমিও সঙ্গে চলো না। না না, তাকে আমাদের সঙ্গে যেতে হবে না। এত গরমে তাকে সঙ্গে নিয়ে গেলে তার চেহারা খারাপ হয়ে যাবে। 1 সপ্তাহ পর তার এঙ্গেজমেন্ট আছে। আমি চাই না তার চেহারা নিয়ে কেউ কোনো রকম কথা বলুক। এমনিতেই রূপা মন্দির যাওয়ার নাম করে অনেক ঘুরে বেরিয়েছে। এরপর কমলা তার ছোট মেয়ে শিল্পাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং একটি শপিং মলে গিয়ে রূপার জন্য লেহেঙ্গা পছন্দ করতে থাকে। অপরদিকে জুলি তার পিসির ছেলে বিক্রমের সঙ্গে শপিং মলে ঘুরছিল। জুলি, আমি নিজের লাইফে কি কি করতে চাই আমার সব জানা আছে। আমি সেই হিসেবেই কাজ করি, কিন্তু তোর সেই বান্ধবীটা করতে চায় কিছু, কিন্তু করছে অন্য কিছু। রূপা প্রথম থেকেই এরকম, সে অন্য কারোর খুশির জন্য নিজের সবকিছু ত্যাগ করে দেয়। জুলি বিক্রমের সঙ্গে কথা বলতে বলতে শপিং মলে শিল্পা এবং তার মাকে দেখতে পায়। একই সঙ্গে শিল্পা ও জুলিকে দেখতে পায়। আরে, এটা তো শিল্পা। ওই দেখো দাদা, ওটা আমার বান্ধবীর ছোট বোন শিল্পা, আর তার সঙ্গে তার মাও আছে। আরে, এটা তো জুলি দিদি। দিদি আমাকে ইশারা করে ডাকছে কেন? আচ্ছা,
এবারে বুঝলাম মা আমার সঙ্গে আছে, তাই জুলি দিদি ইশারা করে ডাকছে। এবার কি করে তাদের কাছে যাব? এরপর শিল্পা কিছু সময় পর্যন্ত ভাবতে থাকে। তারপর সে নিজের মাকে বলে, মা, তুমি এই স্টোরে দিদির জন্য ভালো ভালো লেহেঙ্গা দেখো, আমি অন্য কোনো স্টোরে গিয়ে দেখছি, যেখানে ভালো লাগবে সেখান থেকেই লেহেঙ্গা নেওয়া হবে। আমি 5 মিনিটে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। এরপর শিল্পা সেখান থেকে জুলি এবং বিক্রমের কাছে যায়। আরে শিল্পা, তুই এই সময় মায়ের সঙ্গে শপিং মলে কেন? জুলি দিদি, তুমি তো ভালো করেই জানো যে দিদির বিয়ে ঠিক হয়ে গেছে। দিদির এঙ্গেজমেন্টের জন্যই জামা কাপড় নিতে এসেছি। কি, এত তাড়াতাড়ি তার এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গেল? ছেলেটা কি করে? আমাদের শহরেই ছেলেটার বাড়ি। ছেলেটা জিসিটি কলেজ থেকে এমবিএ করেছে, এখন ব্যাঙ্গালোরে জব করছে। শিল্পার কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা বিক্রম কিছু ভাবতে শুরু করে। ছেলেটা জিসিটি কলেজ থেকে এমবিএ করেছে, এখন ব্যাঙ্গালোরে চাকরি করে। আচ্ছা শিল্পা, ছেলেটার নাম বলতে পারবে? ছেলেটার নাম সূর্য। সূর্য? সে তো আমার ব্যাচে পড়াশোনা করতো। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। তুমি তাহলে দিদিকে তার ব্যাপারে সবকিছু জানিয়ে দিও। ছেলের ব্যাপারে কিছু জানতে পারলে দিদি অনেক খুশি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এবারে আমি যাই, মা হয়তো আমার জন্য অপেক্ষা করছে। বাই জুলি দিদি। শিল্পা এই বলে সেখান থেকে চলে যায়। শিল্পার চলে যাওয়ার পর বিক্রম আবার কিছু ভাবতে শুরু করে। সূর্য, এবার বুঝতে পারলাম। অপরদিকে কিছু সময় পর রূপার মা এবং ছোট বোন লেহেঙ্গা কেনার পর বাড়ি ফিরে যায়। রূপা তখন হলরুমে বসে পড়াশোনা করছিল। রূপা, আমরা তোর জন্য লেহেঙ্গা আর ম্যাচিং জুয়েলারি কিনে এনেছি, তুই ভালো করে দেখে নে, তোর নিশ্চয়ই পছন্দ হবে। এসব করে আর কোনো লাভ নেই কমলা। আরে কি হয়েছে, তুমি এভাবে বলছো কেন? ছেলেটা আমাদের বাড়িতে বিয়ে করার জন্য বারণ করে দিয়েছে। কি বললে? ছেলেটা বারণ করে দিয়েছে? হঠাৎ করে কি এমন হয়ে গেল যার কারণে বিয়ের জন্য সে বারণ করে দিল? জানি না কি হয়েছে, এইমাত্র ছেলের বাবা ফোন করেছিল। সে বলেছে তার ছেলে সূর্য রূপার সঙ্গে বিয়ে করতে চায় না। এর কারণ জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, তারই মাঝে আমার ফোন কেটে দিল। এভাবে রূপার বিয়ে ভেঙে যাওয়ায় তার বাবা মা অনেক দুঃখী হয়ে পড়ে। অপরদিকে রূপা মনে মনে অনেক খুশি হয়ে যায়, কারণ সে পড়াশোনা করার জন্য আরো কিছু সময় পেয়ে গিয়েছিল। পরের দিন রূপা জুলিদের বাড়িতে যায় এবং তাদের বাড়ির ছাদে বসে পড়াশোনা করতে করতে গল্প করতে থাকে। আরে, তোর বিয়েটা তো ভেঙে গেল, এবারে তুই হ্যাপি আছিস তো? আমি অনেক হ্যাপি জুলি, তুই ভাবতেও পারবি না আমি কত হ্যাপি। যে কোনো ভাবে আর 6 মাস পর্যন্ত সময় পেয়ে গেলে আমি পরীক্ষায় পাস করে নিতে পারবো। তারপর ইন্টারভিউ দিয়ে কোনো একটা জায়গায় চাকরি জোগাড় করে নেব। সেটা তো আমি বুঝতেই পারছি, কিন্তু তোর বিয়েটা ভাঙলো কিভাবে? সবকিছু তো ভালোভাবেই চলছিল। জানি না কেন বিয়েটা ভেঙে গেল। ছেলেটা বলছিল সে আমাকে বিয়ে করতে চায় না, তার মানে নিশ্চয়ই ছেলেটা অন্য কোনো মেয়েকে ভালোবাসে। হয়তো বাবা মায়ের চাপে পড়েই আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গিয়েছিল। তারপর যখন গার্লফ্রেন্ডের হাতে মার খেয়েছে আবার সিদ্ধান্ত চেঞ্জ করে নিয়েছে। তুই একদম ঠিকই বলেছিস, হয়তো এরকমটাই হয়েছে। রূপা এবং জুলি এসব কথা বলে হাসাহাসি করতে থাকে। অপরদিকে শিল্পা এক ছেলের সঙ্গে একটি কলেজের বাইরে বসে গল্প করছিল। শিল্পা, তোমার ইচ্ছা অনেক বেশি। মাঝে মাঝে আমার ভয় করে যে তুমি নিজের ইচ্ছা পূরণ করার জন্য আমাকে ছেড়ে চলে যাবে না তো? এইভাবে আমাদের রিলেশনশিপের 2 বছর হয়ে গেছে, আমি তোমাকে ছেড়ে কেন যাব? তবে তুমি কোনো রকম গন্ডগোল করলে নিশ্চয়ই তোমাকে ছেড়ে দিতে পারি। না না, আমি কোনোদিন কোনো রকম গন্ডগোল করব না। আমি এটাও জানি যে তুমিও কোনো ভুল করবে না, কিন্তু তোমার বাবা মা আমাদের সম্পর্ককে কোনোদিন মেনে নেবে না। তারা তোমার দিদির মতো তোমারও কারোর সঙ্গে অ্যারেঞ্জ ম্যারেজ করে দিতে পারে। সেটা কোনোদিনও হবে না রবি। আমি দিদির মতো নয় যে বাবা মায়ের সব কথা চুপচাপ সহ্য করে নেব। আমি নিজের জন্য সকলের সঙ্গে লড়াই করতে পারবো। সেটা তো সময় এলে দেখা যাবে যে তুমি বাবা মায়ের সঙ্গে কিভাবে আমাদের রিলেশনের ব্যাপারে কথা বলতে পারো। শিল্পা এবং রবি কিছু সময় পর্যন্ত গল্প করার পর নিজের নিজের বাড়ি ফিরে যায়। অপরদিকে রূপা প্রত্যেকদিন একইভাবে জুলিদের বাড়িতে গিয়ে পড়াশোনা করতে থাকে। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। আরে রূপা, তুই প্রত্যেকদিনই মন্দিরে যাওয়ার নাম করে এখানে এসে পড়াশোনা করিস, কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও মন্দিরে যাসনি। চল, আজ বরং আমরা মন্দিরে যাই। কিন্তু জুলি,
এভাবে পড়াশোনা ছেড়ে দিয়ে চলে যাব? আরে রূপা, একদিন ছুটি নিলে তেমন কোনো ক্ষতি হবে না। চল, আমরা বিক্রম দাদার গাড়ি করে মন্দিরে ঘুরতে যাব। এইমাত্র নতুন গাড়ি নিয়েছে, সেটাতে করে যেতে খুব ভালোই লাগবে। এরপর রূপা কোনো কিছু চিন্তা না করে শিল্পার সঙ্গে বিক্রমের গাড়ি করে মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে রূপার মা মন্দিরে গিয়ে এদিক সেদিক তাকাতে থাকে। রূপা প্রত্যেকদিন আমাকে বলে যে সে মন্দিরে যায়। আজ আমি দেখব সে এত সময় পর্যন্ত মন্দিরে কি করে। কমলা বেশ কিছু সময় পর্যন্ত রূপাকে খোঁজ করতে থাকে, কিন্তু সে রূপাকে কোথাও দেখতে পায় না। এরপর কমলা যখন মন্দির থেকে বেরিয়ে আসে, এমন সময় একটি গাড়ি এসে মন্দিরের সামনে দাঁড়ায় এবং গাড়ির ভেতর থেকে রূপা, জুলি ও বিক্রম বেরিয়ে আসে। রূপা, রূপা, এদিকে আয়। আরে মা এখানে কিভাবে? আজ মনে হয় আমি গেলাম। এরপর রূপা ভয়ে ভয়ে নিজের মায়ের কাছে আসে। রূপা, এই ছেলেটা কে? তুই এদের দুজনের সঙ্গে মন্দিরে কি করতে এসেছিস? তাছাড়া তুই মন্দিরে যাওয়ার জন্য 1 ঘন্টা আগে বাড়ি থেকে বেরিয়েছিলি। এখানে আসতে এত সময় লাগলো কেন? এতক্ষণ পর্যন্ত তুই কোথায় ছিলিস? মা, আসলে আমি সব বুঝতে পেরে গেছি। আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না। তুই প্রত্যেকদিন এই ছেলেটার সঙ্গে বাইরে ঘুরে বেড়াস, আর তোর এই বড়লোক বান্ধবীটা তোকে এসব কাজে সাহায্য করছে, তাই তো? না মা, এরকম কোনো ব্যাপার নেই। ওই ছেলেটা জুলির দাদা হয়। আমাকে আর বেশি বোঝাতে হবে না। চল বাড়ি চল, আজ থেকে তোর বাইরে বের হওয়া বন্ধ। এরপর কমলা রূপাকে নিয়ে বাড়ি ফিরে যায় এবং বাড়ি ফিরে তাকে একটি রুমে বন্ধ করে দেয়। মা, আমি সত্যি কথা বলছি, আমি জুলিদের বাড়িতে পড়াশোনা করতে যাই। তার দাদার সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই। আমি তোর কোনো কথাই শুনতে চাই না রূপা। আমি আগেও তোকে বলেছিলাম, আজ আবার বলছি, তুই নিজের চাকরি করার ইচ্ছে ছেড়ে দে আর বাড়ির কাজ শিখতে শুরু কর। সেদিন থেকে রূপার বাড়ির বাইরে যাওয়া বন্ধ হয়ে যায়। সে আগের মতো জুলিদের বাড়িতে গিয়ে আর পড়াশোনা করতে পারছিল না। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। রূপা একটি রুমের ভেতরে থাকতে থাকতে অসহায় হয়ে পড়েছিল। হয়তো আমার টিচার হওয়ার ইচ্ছে আর কোনোদিনও পূরণ হবে না। বাবা মায়ের কথা মতো বিয়ে করে নেওয়াই আমার জন্য ঠিক হবে। রূপা অসহায় হয়ে এসব কথা ভাবছিল। এমন সময় তার ফোনে কয়েকটা মেসেজ আসে। এরপর রূপা ফোন নিয়ে দেখতে শুরু করে। আরে, এটা তো সেই সব স্টাডি মেটেরিয়াল। আমি জুলির বাড়িতে গিয়ে এগুলোই তো পড়াশোনা করছিলাম। আমাকে এসব কে পাঠালো? রূপা এসব কথা ভাবছিল। এমন সময় ফোন আসে। হ্যালো। হ্যালো রূপা, তুমি স্টাডি মেটেরিয়াল গুলো পেয়েছো? হ্যাঁ পেয়েছি, কিন্তু তুমি কে? আরে আমি বিক্রম, জুলির দাদা। শুনলাম তোমাকে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না এবং তোমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে, তাই তোমাকে স্টাডি মেটেরিয়াল গুলো পাঠিয়ে দিলাম। তুমি চিন্তা করো না রূপা, আমি তোমাকে পড়াশোনার সমস্ত জিনিসগুলো মোবাইলে পাঠিয়ে দেব। হ্যাঁ ঠিক আছে, কিন্তু পড়ে হয়তো আর কোনো লাভ হবে না। বাবা মা আমার বিয়ের জন্য তাড়াহুড়ো করতে শুরু করে দিয়েছে। আরে রূপা, এখন শুধুমাত্র বিয়ের জন্য দেখাশোনা হচ্ছে, এখনো তোমার বিয়ে হয়ে যায়নি। তাছাড়া বিয়ে ঠিক হয়ে গেলেও পড়াশোনা করার জন্য 3 থেকে 4 মাস সময় পেয়ে যাবে। ততদিন পর্যন্ত তুমি ভালোভাবে পড়াশোনা করতে থাকো। হ্যাঁ ঠিক আছে। এরপর থেকে বিক্রম রূপাকে পড়াশোনার সমস্ত জিনিসপত্র পাঠাতো এবং প্রত্যেকদিন তার সঙ্গে অনেক সময় পর্যন্ত গল্পও করত। রূপার বাবা মা এবং বিক্রমের বোন জুলি এসব ব্যাপারে কিছুই জানতো না। এরকমই একদিন, বিক্রম, 1 মাস হয়ে গেল আমরা এভাবে লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলছি। বাড়ির লোকেরা যদি জানতে পারে তাহলে আমাকে ছাড়বে না। তুমি সেই সব আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু নিজের স্বপ্ন পূরণ করার ব্যাপারে চিন্তা করো। আসলে বিক্রম, আমি তোমার কাছে একটা কথা লুকিয়েছি। একটা নতুন জায়গায় আমার বিয়ে প্রায় ঠিকই হয়ে গেছে। কয়েকদিন আগেই ছেলেটা আমাকে দেখার জন্য এসেছিল। পরের মাসেই তার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। কি বললে? পরের মাসে তোমার বিয়ে? এত তাড়াতাড়ি তোমার বিয়ে দিয়ে দিচ্ছে? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। যদি সেখানে তোমার বিয়ে হয়ে যায় তাহলে ছেলেটাকে বুঝিয়ে তুমি নিজের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারবে। ছেলেদের বাড়ি গ্রামে, সেখানকার মেয়েদেরকে কেউ পড়াশোনা করতে দেয় না। তারা আমাকে পরিষ্কার বলে দিয়েছে, বিয়ের পর আমাকে বাড়ির কাজই করতে হবে। আজকালকার সময়েও এরকম মানুষ পাওয়া যায়, বিশ্বাস করা মুশকিল। আচ্ছা, সেই গ্রামের নাম কি? তাছাড়া যার সঙ্গে তোমার বিয়ে হচ্ছে সেই ছেলেটার নাম কি?
ছেলেটা কি করে? বন্ধুরা, আজকের জন্য এতটাই। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।